আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডাক্তারবৃন্দ এবং আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রিয়েল হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো রিয়েল হোমিওপ্যাথির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিন, বর্তমান বহুল ব্যবহৃত মেডিসিন, সেটা হলো সিফিলিনাম। সিফিলিনাম মূলত সিফিলিস টু ডিজিজের অ্যান্টিডোট। এখন সিফিলিস টু ডিজিজ ওভার অ্যাক্টিভ হলে কোনো ব্যক্তির দর্শন মানে কোন ধরনের হয় সেটা আমাদের জানা দরকার। গোটা চিত্র যদি আমাদের সামনে থাকে বা আমাদের অন্তরে থাকে এবং সেই অনুযায়ী যদি আমরা রোগীর ক্ষেত্রে ওষুধ নির্বাচন করতে পারি বা দর্শন নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের চিকিৎসায় সফলতা অনিবার্য। তাই সিফিলিস মাইজোমের বা ট্যুরিজের যে ফিলোসফি, এটা যদি কেউ চেষ্টা করে খুব তাড়াতাড়ি আয়ত্ত আনা সম্ভব, আর সেটি আমি আজকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সম্মানিত ডাক্তারবৃন্দ, আপনারা জানেন সিফিলিস ট্যুরিজটি মানুষের বংশগত উপদংশ অর্থাৎ সিফিলিস থেকে এর উৎপত্তি হয় এবং এটা যখন চাপা পড়ে বিভিন্ন প্রজন্মের পর প্রজন্ম, তো এক পর্যায়ে সিফিলিসের এই দর্শন মানুষের ভিতরে প্রকাশ পায়। তো এটা কোনো ব্যক্তিগত মানুষের দোষ না, কারণ এটা নিজের অর্জিত ক্ষেত্রে, নিজের অর্জিত অপরাধের কারণে এটা কমই হয়ে থাকে। বিগত বংশগত যে প্রাপ্ত জেনেটিক্যালি প্রবলেম, সে হার্মফুল জিনের যে প্রবলেম জেনারেশন বাই জেনারেশন আসে, সেখান থেকেই মূলত সেভাবেই মূলত সিফিলিসের প্রোডিউসটা মানুষের ভিতরে বা ফিলোসফি প্রকাশ পায়। তো আমরা সিফিলিসের ট্যুরিজের ফিলোসফি আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হলো আর্লিয়েস্ট লাইফ নো ডিপ অ্যাটাচমেন্ট, অর্থাৎ তার শিশুকালে কারোর সাথে কোনো ডিপ অ্যাটাচমেন্ট থাকবে না, আর যদি থাকে সেটা হলো শর্ত সাপেক্ষে। গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম ডিপ অ্যাটাচমেন্ট বলতে কোনো ব্যক্তির সাথে জেনেটিক্যালি যে সম্পর্ক, কোনো লাভ ছাড়া লাভ, অর্থাৎ কোনো ছাড়াই কোনো ব্যক্তির সাথে কোনো দুনিয়াবি বেনিফিট ছাড়াই কারোর সাথে যে সম্পর্ক, সেটাই হচ্ছে আপনার লাভ ছাড়া লাভ, অর্থাৎ LOVE লাভ। এই ভালোবাসা, লাভ ছাড়া লাভ, লয়াকার ভ লাভ, অর্থাৎ যে মানে লাভ ছাড়া, লয়াকার ভ লাভ ছাড়া যে লাভ, LOVE লাভ, ভালোবাসা, এটাই হচ্ছে ডিপ অ্যাটাচমেন্ট। এই জন্যে সিফিলিস ট্যুরিজের মূলত এই ধরনের কোনো ডিপ অ্যাটাচমেন্ট থাকে না, কারণ যে তার ভিতরে থাকে সেলফ সেন্টার, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা। সেই কথাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যদি এই আর্লিয়েস্ট লাইফ বা আর্লি লাইফে যদি কারো ডিপ অ্যাটাচমেন্ট দেখা যায়, সেটা মূলত ওই লাভ ছাড়া লাভ না, সেটা মূলত সেলফ সেন্টার জনিত কারণে, অর্থাৎ তার কাছে যদি সে কোনো বেনিফিট পায়, সেই বেনিফিটের কারণেই তার ভালোবাসা হতে পারে বা অ্যাটাচমেন্ট হতে পারে। তাছাড়া ডিপ অ্যাটাচমেন্ট এই সিফিলিসের ট্যুরিজে নাই। যেমন ধরুন, মা সন্তানদেরকে তো এমনিতেই ভালোবাসে, ভালোবাসাটাই স্বাভাবিক, তার জন্ম দেয়নি মা, কে না, কোন মা না তার সন্তানকে ভালোবাসে, আবার সন্তানও সেই কারণে মাকে ভালোবাসে। তবে এই সিফিলিসের ট্যুরিজের যে সন্তান মাকে ভালোবাসে, এই ভালোবাসাটা আপনার ডিপ অ্যাটাচমেন্টের কারণে না, হয়তো মা তাকে এমনভাবে ভালোবাসে যে গোপনে তাকে কিছু টাকা দেয়, হয়তো সে ছোট ছেলে অথবা ছোট মেয়ে অথবা
অন্য কোনো কারণে সে শারীরিকভাবে দুর্বল বা যে কারণেই মায়ের সিম্প্যাথিটা ওই সন্তানের প্রতি একটু বেশি, সেজন্য কি করে, সে গোপনে তার কিছু টাকা পয়সা দেয় কিছু কিনে খাওয়ার জন্যে, অথবা দেখা যায় যে খাবার সময় তার একটু বড় মাছ দেয়, মাথা দেয়, বা কোনো খাজা বাতাসা, যেটা শিশুদের খুব পছন্দনীয় খাবার, আইসক্রিম, ওই চিপস, এটা সুইং গাম, চকলেট ইত্যাদি গোপনে গোপনে একটু বেশি দেয়, মা না খেয়ে তাকে দেয়। এই কারণে ওই সন্তান করে কি ওই মায়ের সাথে ভালোবাসা থাকে এবং তার সাথে আন্তরিকতা থাকে, অ্যাটাচমেন্ট থাকে। হ্যাঁ, কিন্তু মা যখন মারা যায়, মা মারা গেলে ওই সন্তান মার কথা ভুলে যায়, কারণ মা তো আর ওই চিপস দিচ্ছে না, মা চকলেট দিচ্ছে না, চুইংগাম দিচ্ছে না, তার গোপনে কোনো খাবার দিচ্ছে না। মাঝে মধ্যে মনে পড়লে ওই কথাগুলো মনে পড়ে যে মা আমার দিত, কত কিছু দিত, আজ মা নাই, আমার কেউ দেয় না, এই কথা মনে পড়ে। যদি মেয়ে হয় চিন্তা করে যে মা থাকলে আমার স্বামীর বাড়ি কত কিছু পাঠাতো, এখন মা নাই, আমাদের পাঠায় না, এই কথাগুলো মনে পড়বে। কিন্তু ডিপ অ্যাটাচমেন্ট যে শিশু, তার বিভিন্ন স্মৃতি সে উচ্চারণ করবে, এবং যখন সে উচ্চারণ করবে তার চোখ দিয়ে পানি পড়বে। ওই কন্যা সন্তানও এরকম, শ্বশুর বাড়িতে সে চিন্তা করে মায়ের কথা, মায়ের ভালোবাসার কথা, এবং সে মাঝে মাঝে মায়ের কথা মনে করে সে কাঁদবে, চোখের মাঝে ছাড়বে। হ্যাঁ, এটাই হলো ডিপ অ্যাটাচমেন্ট। কিন্তু মা কোনো কিছু তার এক্সট্রা দেয় বা এক্সট্রা ভালোবাসা দেয়, স্নেহ দেয়, মা অথবা বাবা, অথবা অনেক সময় দেখা যায় দাদি অনেক নাতিকে অনেক সময় বেশি ভালোবাসে, কোনো এক নাতিকে বেশি ভালোবাসে, সে অনেক কিছু তাকে গোপনে দেয়। এই কারণে দেখা যায় না খেয়ে সে দাদি ওই নাতিকে ভালোবাসে, এই কারণে বলে যে আমার দাদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যদি আপনি গভীরভাবে তাকে লক্ষ্য করেন দাদির সাথে ভালোবাসা ছিল কেন, তা বলবে দাদি আমারে এটা দিত, ওটা দিত, অন্য নাতি গেছে আমার একটু বেশি এক্সট্রা কেয়ার নিত, আমাকে প্রশ্রয় দিত, আমি অন্যায় করলেও আমাকে রাগ করতো না, বকুনি দিত না, আমাকে আঁচলের নিচে আড়াল করে রাখতো। মা বকতে চাইতো, বাবা বকতে চাইতো, দাদি আমাকে সামলায় রাখতো, মানে আড়াল করে রাখতো, আমার উপরে রাগ করতে দিত না। রাগ করলে দাদি মাকে বাবাকে রাগ করতেন, এই কারণে দাদির সাথে ভালোবাসা। এইভাবে বাবার ক্ষেত্রেও তাই, বাবা হয়তো ওই সন্তানকে, ছোট সন্তানকে বেশি আদর করে, বেশি ভালোবাসে, বাজারে নিয়ে যায়, বিভিন্ন খাবার কিনে দেয়, এই কারণে বাবাকে সে ভালোবাসে। মূলত এটা ডিপ অ্যাটাচমেন্টের ভালোবাসা না। ডিপ অ্যাটাচমেন্টের ভালোবাসা সে তাকে কোনো কিছু দিক, কোনো খাবারের অংশ বেশি দিক বা না দিক, বা তার আলাদা কোনো টাকা পয়সা গোপনে দিক আর না দিক, এই সম্পর্কটা জিন্ডিক্যালি সম্পর্ক, এই সম্পর্কটা কখনোই ছেড়ে যায় না। বিশেষ করে পিআরএসের ডিপ অ্যাটাচমেন্ট সারা জীবন থাকে। এমনকি কোনো সন্তান হয়তো বিয়ে করে ছেলে মেয়ের বাবা হয়ে গেছে, এমন সময় সন্তানের স্ত্রী হয়তো গেছে তার বাবার বাড়িতে, সন্তান একা একা ঘরে আছে, এই সময় মায়ের কাছে যায়, মা বুড়ো মানুষ ঘরে আছে, তার কাছে মা তোমার কাছে একটু শোবো, শুয়ে বেশ আরামে ঘুমাই গেছে। মা তোমার কাছে শুলে আমার কত শান্তি লাগে, আমার কত আরাম লাগে, আমার সাথে সাথে ঘুম এসে যায়। তাহলে যে ছেলে বড় হয়ে গেছে, সন্তানদের বাবা হয়ে গেছে, মায়ের কাছে এখন সে শোয়ার আকাঙ্ক্ষা কেন? এটা হলো লাভ ছাড়া লাভ, এটা হলো কোনো শর্ত ছাড়া ভালোবাসা, যে ভালোবাসার কোনো ঘাটতি নেই, যে ভালোবাসার কোনো ক্ষয় নেই, এই ভালোবাসাই হলো ডিপ অ্যাটাচমেন্টের ভালোবাসা। আর এই ডিপ অ্যাটাচমেন্ট থাকে তিনটা ওষুধে, আপনাদেরকে আগেই বলেছি, সেটা হলো হাইড্রোফোবিনাম, থুজা, মেলোরিনা। সিভিলিসের এই ডিপ অ্যাটাচমেন্ট থাকবে না। এটা হলো লাভের ভালোবাসা। সিভিলিসে পাবেন লাভের ভালোবাসা, যদি ভালোবাসা থাকে তাহলে লাভের ভালোবাসা। তো তাহলে আমরা জানলাম যে সিভিলিস হলো নো ডিপ অ্যাটাচমেন্ট। শিশু একটু বড় হলে তা বোঝা যাবে যে সে সিভিলিসের বা টু ডিজিজ তার বিরুদ্ধে ওভারঅ্যাক্টিভ কেমনে হয়েছে। বলে তার যখন এরকম খাবার দরকার, ক্ষুধা লাগছে, মায়ের কাছে দুধ আছে, মা বুকের দুধ খাওয়ায়, এই জন্য যখন সে ক্ষুধা লাগে সে মায়ের প্রতি ভালোবাসা দেখায়, মা তুমি কই, মায়ের কাছে দৌড়ে যায়, এমনভাবে জড়ায় ধরবে, মা আমার সন্তান খুব ভালোবাসে আমাদের, সে তাড়াতাড়ি দুধ পান করাবে। যেই দুধ পান করা হয়ে গেছে,
একটু পরে বাবা বলতেছে আমি বাজারে যাবো, তখন বাবার পিছনে ধরছে করছে, বাবার ধরছে আমি বাজারে যাবো কেন? ওই যে বাজারে গেলে বাবা আইসক্রিম কিনে দেবে, ওই যে চকলেট কিনে দেবে, ওই যে তার তো খেলনা কিনে দেবে, হয়তো তার মানে পোশাক কিনে দেবে, বাবা যা চায় তাই কিনে দেয়। অতএব বাবা বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, শিশু বাবার কোলে দেয়। আবার দেখা যায় বিকালবেলা দাদাকে খুঁজতেছে কেন? দাদা প্রত্যেক দিন বিকালবেলা তাকে ঘুরতে নিয়ে যায়, কোলে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, দেখে তার ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা, ঘুরে বেড়াতে চায়। এই জন্য দেখা যাবে যে বিকালবেলা সে দাদাকে খুঁজছে, রাত্রে দাদিকে খুঁজছে কেন? দাদি তার গল্প করায়, ঘুম আসায়, আদর করে, গায়ে এরকম করে পরশ দেয়, পিঠে থাবড় দিয়ে ঘুমায়, মাথা করে উকুন বাসে, এরকম বিভিন্ন কিস্সা কাহিনী বলে তাকে ঘুম পাড়ায়। এই জন্য সন্ধ্যায় দাদিকে খুঁজে। যে শিশু দেখা যায় যার যখন প্রয়োজন ওই অতটুক শিশু, হ্যাঁ, যখন যার প্রয়োজন তখন তাকে খোঁজে। আর এইটা ওই সময় তার এই বুদ্ধিটা, জ্ঞানটা কে দেয়? কেউ জ্ঞান দেয় না, এটা তার ভিতর থেকে আসে। জেনেটিক্যালি ওই যে সেলফ সেন্টার, যে অনেক অতীতের ইতিহাসে উপধ্বংস নামক যে সিভিলিস চলে আসছে এবং জেনেটিক্যালি এটা ওভার অ্যাক্টিভ আছে, ওইটাই শিশুর ওই সময়কে এই দর্শনটা প্রকাশ পায়। যে দর্শন একজন যদি রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার হয় বা পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তার হয়, সে দেখে অ্যাস্টিজ হয়ে যায় যে এই দর্শনগুলো কত মহাসত্য, এই দর্শন কেমন একটা শিশুর ভিতরে আসে, অন্য কেউ এগুলো দেখে বুঝবে না। এর ঘটনাটা কি, মূল ঘটনাটা কি, কেন শিশু এক এক সময় এক একজনের কাছে যেতে চায় আর শান্তি পায়। তাহলে এটা কোনো ডিপার সেন্টারের ভালোবাসা না, এটা সেলফ সেন্টারের ভালোবাসা। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার শিশু কার কাছে করলে শান্তি পেত, কখন কার কাছে যেত। এরকম ভাবে জিজ্ঞাসা করলে আস্তে আস্তে গল্পের মাধ্যমে আপনি শিশুর ইতিহাস নিলে সেলফ সেন্টার ছিল কিনা সেই আর্লিয়েস্ট লাইফে আপনি বুঝতে পারবেন। আর্লি লাইফে সেলফ সেন্টার ছিল কিনা এটা বুঝতে পারবেন। তাহলে আমরা জানলাম যে আর্লিয়েস্ট লাইফ 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত তার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। আর আর্লি লাইফ যেটা 5 থেকে 10 বছর পর্যন্ত, নেগেটিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড chaotic or self-centered by nature, যেগুলো আমি কিছুটা বলেই ফেলেছি। তার ভিতরে কিছুটা আছে যে নেগেটিভ অ্যাক্টিভিটিস 5 বছর বয়স থেকে তার নেগেটিভ অ্যাক্টিভিটিস শুরু হয় বা তার আগের থেকেও শুরু হতে পারে। সেটা কি নেগেটিভ অ্যাক্টিভিটিস? আমরা জানি যে না বা নেতিবাচক, অর্থাৎ তার যাবতীয় কাজকর্ম পজিটিভ না, নেগেটিভ। অর্থাৎ তাকে 5 বছর বয়সে বা 6 বছর বয়সে যখন বই পড়াতে চেষ্টা করা হয়, সে বই পড়তে চায় না। দেখা যায় যে অন্য ছেলে মেয়েদের সিমটি কাটে, তাদের মার সাথে মারামারি করে, তাদের বিভিন্ন ধরনের সাথে বিভিন্ন খারাপ আচরণ করে, অনেক সময় মুখের ভাষা খারাপ করে, পার্শ্ববর্তী দুষ্ট ছেলেদের সাথে মিশে খারাপ ভাষা শিখেছে, কথায় কথায় সে খারাপ ভাষা ব্যবহার করে। এবং দেখা যায় মোবাইল হয়তো ভেঙে ফেলাচ্ছে, আর একটা জিনিস আছে ভাঙছে, ওটা ফেলে দিচ্ছে, স্থির থাকছে না, বিভিন্ন ধরনের করছে। আবার কোনো কোনো সময় কান্নাকাটি করে মাকে বিরক্ত করছে, আত্মীয় স্বজনকে বিরক্ত করছে, মা বাবাকে বিরক্ত করছে। মানে যাবতীয় কিছুই তার দেখতে পাবে বাবা মা যে আমার ছেলেটা, আমার মেয়েটা কেমন যেন খুব অতিষ্ঠ করে তুলছে এবং তারা তার প্রতি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু সন্তান তো ছোট শিশু, মা বাবা বারবার তাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে, কিন্তু তার থেকে নেগেটিভ কার্যক্রমটাকে চলতেই থাকে। এই নেগেটিভ আপনারা জানেন সিভিলিসের নেগেটিভ কখনো পজিটিভে পরিণত হবে। আপনার পিআরএস যদি নেগেটিভ হয়, তা পিআরএস এর নেগেটিভ তো নেগেটিভ হরিবল, সিপি নামের নেগেটিভটা নেগেটিভ হরিবল না। তার যাবতীয় নেগেটিভ কার্যক্রম খুব মারাত্মক বা ভয়াবহ আকার ধারণ করে না, একটা ইসের ভিতরে থাকে, মার্জিত ভাবের ভিতরে নেগেটিভ চরিত্র থাকে। আর হলো সেলফ সেন্টার যদি থাকে তার সাথে, তাহলে বুঝবেন যে এই ছেলে বা এই সন্তান ভবিষ্যতে কোনো এক সময় পজিটিভে রূপান্তরিত হবে। তাই নেগেটিভ অ্যাক্টিভিটিসে তার প্রাথমিক জীবন শুরু হয়। যেহেতু সিভিলিসের ট্যুরিজের মূল সূত্র হলো, মূল ফিলোসফি হলো নেগেটিভ টু পজিটিভ। আর এই নেগেটিভ টু পজিটিভ তো হবে যে
কৈশোরে গিয়ে, যুবককালে বা তার উপরে। এটা তো আর আপনার শিশুকালে হবে না। অতএব শিশুকালে এই আর্লি লাইফে তার নেগেটিভ অ্যাক্টিভিটিসটাই দেখা যাবে, পরিলক্ষিত হবে। আর তার থাকবে ক্যাওটিক। ক্যাওটিক আমরা ব্যাখ্যা কিছুটা গত এসে দিয়েছি, যে যাবতীয় কিছুতেই বিশৃঙ্খল, কোনো কাজে শৃঙ্খলা নাই। দেখা যায় পড়ার সময় পড়বে, তা বাদ দিয়ে সে দেখা গেছে যে ওই খেলা নিয়ে ব্যস্ত আছে, খেলাধুলায় আছে। খাবার সময় খাবে, দেখা যায় ওই সময় সে আর যে মারামারি করছে, আর ছেলের সাথে গন্ডগোল করছে। ঘুমের সময় ঘুমাবে না, দেখা যায় ওই সময় কান্নাকাটি শুরু করছে, খিদি করছে। অর্থাৎ যাবতীয় বিশৃঙ্খলা শুরু হয় তার এই আর্লি লাইফ থেকে। একে তো থাকে নেগেটিভ অ্যাক্টিভিটিস, তারপর হলো বিশৃঙ্খলা, এরপর হলো সেলফ সেন্টার বাই নেচার। সেলফ সেন্টার, এই আর্লি লাইফে সেলফ সেন্টার বুঝবেন কীভাবে, কিছুটা বলেছি, তারপরে বলি। আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি শিশুকালে বা 3-4 বছর বয়সে আপনাকে যদি কেউ টাকা দিত স্কুলে যাওয়ার সময়, অথবা ঈদের দিন বা অন্য কোনো সময় কোনো 2-1 টাকা দিত, তা আপনি এই টাকাটা কি করতেন? ওই টাকা খেয়ে ফেলতাম, কোনো কিছু কিনে খেতাম। তো খাওয়ার কোনো কিছু কিনে আপনার যে 2টো ছোট ভাই ছিল বা বোন ছিল, তাদেরকে নিয়ে খেতেন না আপনি একাই খেতেন? তো বলবে যে আসলে বেশি ডাক্তার সাহেব, মূলত আমি বেশিরভাগ সময় আমি একাই খাইছি, বন্ধু বান্ধবের সাথে নেই, ছোট ভাইয়ের আছে। অথবা মা বাবাকে যদি জিজ্ঞাসা করেন এই সন্তান শিশুকালে কম খাইতে চাইতো না বেশি খাইতে চাইতো, আপনার অন্য অন্য সন্তানের সাথে শেয়ার করে খাইতো, কোনো খাবার, খাজা বা আইসক্রিম বা অন্য কিছু কিনে দিলে সে কি নিজে নিজেই খাইতে চাইতো, না অন্য সন্তানদেরকে দিয়ে খেত? বলবে না, আমার এই ছেলেটা নিজেই খাওয়াতে চাইতো, ওই একটু বেশি খাবার চাই, খাওয়ার সময় গন্ডগোল করে, ওর বড় মাছ খান্না দিলেও খাইতে চায় না, ওর মাথাটা নিলেও খায় না। তখনই আপনি বুঝবেন যে কাজ ট্রু ডিজিজ ছিল সিফিলিস। এই সেই কত আগের উপধ্বংসের কার্যকারিতা এর ভিতরে শুরু হয়েছে, ফিলোসফি চলে আসছে। আবার যদি টাকা জমাইতাম, বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাবেন সিফিলিসের শিশুরা টাকা জমায়, খরচ করে না। 1 টাকা 2 টাকা 5 টাকা এমন ভাবে লুকাইয়ে জমাবে, কে কারো বলবে না, কারো জানাবে না। ও প্ল্যান করে এই টাকা যখন হবে 100 টাকা হবে, একটা মুরগির বাচ্চা কিনবো, সেই মুরগির দিয়ে অনেক মুরগি হবে, এরপরে ওই অনেকগুলো মুরগি বিক্রি করে আমি একটা গরু কিনবো, ছাগল কিনবো, অনেকগুলো ছাগল হবে, ছাগল বিক্রি করে আমি গরু কিনবো, এবং গরু অনেক হয়ে যাবে, এরপরে জমি কিনবো, জমি কিনে একটা সুন্দর দেখে বিয়ে শাদী করবো, সুন্দর স্ত্রী নিয়ে বিয়ে, আমি সুখে শান্তিতে একা একা বিল্ডিং দেবো, 2 তলা 3 তলায় বসবাস করবো। এইভাবে সে ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে। সে টাকা কাউকে দেবে না, মা বাবাকে কাউকে দিবে না। যদিও মা বাবাকে অনেক সময় দেয়, আবার খোঁজ করে, মা আমার কয় টাকা হয়েছে, কোন জায়গায় রাখছো, খরচ করে নাই তো, আমার তা কিন্তু খরচ করবা না, আমি অমুক দিন নিবানে, এরকম বারবার মার কাছে যাই হিসাব করবে। এই সিফিলিসের ট্রু ডিজিজ ছাড়া অন্য শিশুরা যদি মা বাবার কাছে টাকা জমায় রাখে, তাই বারবার হিসাব করবে না, সে অনেক সময় চাইবেও না, আবার মা বাবা খরচ করে ফেললে বেশি একটা আপত্তি করবে না। কিন্তু সিফিলিসের শিশু তা না, সে খোঁজ খবর নেবে, সে হিসাব করবে, বারবার হিসাব করবে, কয় টাকা হইলো, কয় টাকা আছে, মা আবার খরচ করে ফেললো কিনা, দেখি মা টাকাটা কোথায় রাখছো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ টাকা জমানোর অভ্যাসটা সিফিলিসের শিশুদেরই বেশি থাকবে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি টাকা খরচ করতেন, জমা করতেন, ও নির্ধারণ বলবে যে আমি একটা টাকাও ব্যয় করিনি, আমি এত ভালো লোক যে আমি একটা টাকা নষ্ট করে নেই, কারো পিছনে ব্যয় করে নেই, কোনো বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করে নেই, ওগুলো জমায় রাখছি। তা জমায় রেখে কি করছেন বলে, নিজের বই খাতা কিনছি, নাহলে নিজের একটা পোশাক কিনছি, নাহলে নিজের স্যান্ডেল কিনছি, নাহলে একটা খেলনা কিনেছি, অথবা রেখে দিয়েছি, কোনো কিছু কিনেই নেই, ভবিষ্যতে এগুলো কাজে লাগানোর জন্য রেখে দিয়েছিলাম, একটা গরু কিনছিলাম, একটা ছাগল কিনছিলাম, একটা মুরগি কিনছিলাম। এই জাতীয় ইতিহাস তার থেকে আপনি পাবেন। তাহলে আমরা আর্লি লাইফে বললাম নেগেটিভ অ্যাক্টিভিটিস, ক্যাওটিক অর্থাৎ বিশৃঙ্খল জীবন, আর একটা হলো সেলফ সেন্টার অর্থাৎ আত্মকেন্দ্রিক। সে সব কিছু সবসময় তার কথাবার্তার ভিতরে আমার কথাটা বেশি হবে, আমার এটা ছিল, আমার ওটা হলো, আমি এই করলাম, এভাবে। এবং তার যখন ছাত্র জীবন শুরু হয়, সে লেখাপড়ায় ভালো হয়, অনেক সময় রোল 1, 2, 3, 5 থাকে, এবং সে চিন্তা করে যে আমি বড় হয়ে ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, ঢাকায় বাড়ি করব, 5 তলা বাড়ি করব,
ওইখানে আমি আমার স্ত্রী সহ সন্তান সহ অনেক সুন্দর জীবনযাপন করব, বাসায় এসি থাকবে, হ্যাঁ, সে কমোটা ল্যাট্রিন থাকবে, এইরকম আকাশ কুসুম কল্পনা করে এবং সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে। তার এরকম লক্ষ্য সে নির্ধারণ করে, আমি ডাক্তার হব, না হলে ইঞ্জিনিয়ার হব, না হলে শিক্ষক হব, না হলে পাইলট হব, না হলে আইনি হব। এরকম তার জীবনের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে যথেষ্ট চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। এবং বেশিরভাগ দেখবেন যারা একটা গোপন কথা বলে রাখি, আমার জীবনে যেটা বাস্তব পেয়েছি, বেশিরভাগ ইঞ্জিনিয়ার এবং বড় বড় ডাক্তার এবং বড় চাকরিজীবী যারাই আছে, এর অধিকাংশ রোগী সিফিলিসের রোগী। সিফিলিসের ট্যুরিস্টদের মানে মায়োজমেট ওভার অ্যাক্টিভ আছে তাদের ভিতরে, কারণ এদের ভিতরে দয়া মায়া কম থাকে, ভাই ব্রাদার খোঁজ খবর নেয় না, মা বাবার কিছু বছর কিছু টাকা দেয়, অনেক সময় দেয় না, নিজেরা খুব সুখে শান্তিতে থাকে, ঢাকায় বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে, যারা নিজের পরিবার পরিজন ভাই ব্রাদার খোঁজ খবর নেয় না, এর বেশিরভাগ দেখবেন সিফিলিস কেন্দ্রিক আত্মকেন্দ্রিকতা এবং তাদের ভিতরে আছে সিফিলিস ওভার অ্যাক্টিভ দর্শন। হ্যাঁ, তো এই ওভার অ্যাক্টিভ দর্শন দিয়েই আমাদের 80% ডাক্তার শ্যামল কুমার দাস বলেছেন যে বর্তমান সমাজে আত্মকেন্দ্রিক লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে বেশি, তার কারণ সিফিলিসের প্রোপাগান্ডা বেড়ে যাচ্ছে এবং 80% পাবেন যেগুলো আপনার সিফিলিস আত্মকেন্দ্রিক ব্যক্তি। আর অধিকাংশ মানুষের তো দেখা যায় নেগেটিভ থেকে পজিটিভ হয়, অর্থাৎ ছোটবেলা সে খারাপ ছিল, আস্তে আস্তে বয়সের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সে আস্তে আস্তে কি হয়, চেঞ্জ হয়ে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়, তার মানে নেগেটিভ টু পজিটিভ হয়ে গেল। এই কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাবো সিফিলিসের ট্যুরিস্টদের এই দর্শন। এরপরে আমরা আসি বেসিক ক্যারেক্টার, নেগেটিভ টু পজিটিভ উইথ সেলফ সেন্টার। এইটাই সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিফিলিস মাইজমের ট্যুরিস্টদের ফিলোসফি। সেটা হলো এই, যেমন একজন ব্যক্তি হয়তো 5, 6, 7 পড়ে গেছে, কোনো গুরুত্ব দেয় নাই পড়ালেখায়, এরকমভাবে তার ভিতরে ছিল নেগেটিভ অ্যাক্টিভিটি। একদিন সে খালাতো ভাই বাড়ি বেড়াতে গেল, খালা বাড়ি বেড়াতে গেল, খালাতো ভাই তার বয়সী, সেও 7-এ পড়ে, ও 7-এ পড়ে। তো সে রোল নম্বর তার 1, সুন্দর লেখাপড়া করতেছে, এবং সে শুনলো ওর কাছে, এই কালু, কালু তুই তোর রোল কত, তুই এবার বাইরে রোল তো আমার 51, তোর রোল কত, আমার রোল তো 1। তা ওর 51 কথা শুনে, ওই 51 রোলের কথা শুনে ও হাসি দিছে, তার ওই খালাতো ভাই হাসি দিছে। অথচ ওর সে মেধা ওর বেশি, ওই কালুর মেধা ওই সবুরের চাইতে বেশি। তো সবুর যখন হাসি দিয়েছে, কালুর মনে একটা হিট লাগেছে, আরে ওর চাইতে তো আমি অনেক ভালো বুঝি, আমি লেখাপড়া করে নে, আর ও আমার 51 রোলের কথা শুনে হাসি দিল, যা ওর সাথে কথা নাই, বাইরে আমি লেখাপড়া শুরু করি। ওই একটা হাসিতে তার চেঞ্জ হয়ে গেছে, বাড়ি গেছে, বাড়ি যায় লেখাপড়া শুরু করছে এবং তার রোল 1, 2 বা 3-এর ভিতরে চলে আসছে এবং পরবর্তীতে সে ওইভাবেই লেখাপড়া করে দেখা গেছে এক সময় সে বড় ধরনের একটা অফিসার হয়ে গেছে বা ডাক্তার হয়ে গেছে, বা ও ভালো একটা চাকরিজীবী হয়ে গেছে। আর সে সবুর ওই ম্যাট্রিকে পর্যন্ত পড়েই ও বাবা ঘুরে হয়ে যায়, মানে পিওনের চাকরি করে, আর সাহেবকে দেখলে স্যালুট দেয়, এই স্যালুট দিয়েছে। তা দেখা যায় ও একদিন সেই বাসার মালিক আর ওই বন্ধু ওই স্যালুট দিতেছে, এরকম বহু ক্ষেত্রে হয়ে থাকে। তো সিফিলিসের ট্যুরিস্টদের এই যে পরিবর্তন, যে কোনো একটা ওসিলাতে দেখা গেছে যে সেই স্কুলে পড়ালেখা করে না, গন্ডগোল করে, মারামারি করে, হেডমাস্টার একদিন দৌড়ে আচ্ছা মতো পিটাইছে, আচ্ছা মতো পিটাইছে, ওই একদিনে পিটে নিয়ে খেয়ে সে ভালো হয়ে গেছে, আর ওই মারামারি করে নাই, লেখাপড়া অবহেলা করে না, এরপরে প্রচন্ড গতিতে লেখাপড়া করে সে ভালো হয়ে গেছে। অথবা দেখা গেছে তার বাবা একদিন ওই দেখা গেছে সন্ধ্যার সময় পড়ালেখা না করে আড্ডা, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অন্য জায়গা, বাবা একদিন ডাকে নিয়ে আচ্ছা পিটেন দিয়েছে, পিটেন দেওয়ার পরে পিটেনি খাই ওই দিন ভালো হয়ে গেছে, আর কোনোদিন আড্ডা করতে যায় না, প্রতিদিন লেখাপড়া করে সুন্দর লেখাপড়া করে ভালো হয়ে গেছে। তা অল্প যে কোনো ওসিলাতেই হোক বা বড় ধরনের পানিশমেন্টের কারণে হোক বা বড় ধরনের কোনো তিরস্কারের কারণে হোক, যদি কারোর মনে এরকম একটা ধাক্কা নিয়ে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, যে তার খালা বা তার খালু
বা তার মামা মামি বা ওর আত্মীয় স্বজন, সে একদিন বলে, আরে কালু, তুই ছোটকালে এত দুষ্ট ছিলি, আজ তুই এত ভালো হয়ে গেছিস, এত সুন্দর হয়ে গেছিস, এত বড় চাকরি পাইছিস, লেখাপড়া এত ভালো হয়ে গেছিস, তোর ছোটকালের কথা তোর মনে হয় মনে নাই রে, তুই আসলি তো আমাকে জ্বালা খাতি। তা আপনি যদি কারো রুগীর কাছে এরকম শুনতে পান, আরে কালু, হ্যাঁ কেউ কি আপনাকে এরকম বলেছে, আপনার খালা খালু মামা মামি আত্মীয় স্বজন কেউ বলেছে, কেউ কোনোদিন আপনাকে বলেছে যে তুই খুব খারাপ ছিলি, আজ তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ, আমার খালা বলছে এই কথা। তখনই ধরে নেবেন যে এই কালো সিভিলিস প্রোটিজের মাইজোমেটিক মানে ওভার অ্যাক্টিভ আছে, এবং তাকে সিভিলিনাম দিলেই সে সুস্থ হয়ে যাবে। অ্যান্টিডোট হিসাবে সিভিলিনাম ওষুধ দিলে তার জীবন দর্শন অনেক ভালো হবে, এবং তার প্যাথোলজি দূর হয়ে যাবে, রোগ ব্যাধি দূর হয়ে যাবে, এবং সে সুস্থ হবে। সিভিলিসের তো প্যাথোলজি মারাত্মক, কারণ সিভিলিসের ট্রুডিজের যাদের ভিতরে আছে, এই ট্রুডিজ যাদের আছে বা দর্শন আছে, তারা কিডনির জটিল রোগে আক্রান্ত হবে, মানে ক্ষয়ে যাবে, হাড়ের ক্ষয় দেখা দেবে, দাঁতের সমস্যা দেখা দেবে, বিভিন্ন জায়গাকে ভিতরকার পার্টস পড়তে অর্গানে ক্ষত দেখা দেবে। এর থেকে মুক্তি পাইতে হলে এই সিভিলিস ট্রুডিজের রোগী যারা দর্শনের রোগী যারা আছেন, তাদেরকে অবশ্যই রিয়েল হোমিওপ্যাথির কাছে যে এই আপনার চিকিৎসা নিতে হবে। এই অ্যান্টি সিভিলিসের চিকিৎসা নিলে সে সামনে এই সব রোগে আক্রান্ত হবে না, এবং সে সুস্থ থাকবে ইনশাল্লাহ। ডায়াবেটিসের মতো কঠিন রোগ আসতে পারে, ক্যান্সারের মতো রোগ আসতে পারে, গ্যাংগ্রিনিত রোগ আসতে পারে, এই সবগুলোই সিভিলিসের ধ্বংসাত্মক কার্যকলাপ, ধ্বংসাত্মক দর্শন, এগুলো থেকে মুক্ত পাওয়ার পথ হলো এই রিয়েল হোমিওপ্যাথি, এই দার্শনিক চিকিৎসা। তো যেটা অনেকের কাছে হাস্যজনক হলেও আমরা যারা স্বচক্ষে কার্য এই ওষুধের কার্যকারিতা আমরা উপলব্ধি করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি, তারা আশ্চর্যজনক হয়ে যাচ্ছি, এবং মানুষকে আহ্বান করছি। আমরা ডাক্তার তৈরি করার জন্য আমরা ক্লাস শুরু করেছি, ফ্রি ক্লাস, আরও ক্লাস করলে মানুষ ক্লাস করে টাকা দিয়ে, আর আমরা ক্লাস করাই ভাতা দিয়ে, আমরা নিজেরা আরও তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করছি। অনলাইনে রুগী দেখে যে টাকা অর্জিত হয়, তার থেকে ডাক্তারদেরকে দেওয়ার জন্য আমরা মাসিক ভাতা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, যাতে আমরা শত শত হাজার হাজার ডাক্তার তৈরি করে সমাজকে উপকার করতে পারি, এই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। যারা দেখছেন আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এই দর্শনগুলো বোঝেন এবং দেখবেন যে অতি সুন্দর মানুষকে সুস্থ করার জন্য উত্তম পথ, এর চেয়ে ভালো পথ আর আমার জানা নাই। প্রেজেন্ট লাইফ ন্যাচারাল ফলো চেঞ্জড বাট সেলফিশনেস আনচেঞ্জড। আর বর্তমানে সে অবস্থা, সে হলো পজিটিভ, অর্থাৎ তার সেই আর্লি লাইফেই হোক বা তার বেসিক ক্যারেক্টারের সময় হোক, অর্থাৎ যুবককালে কৈশোরকালে কোনো এক সময় নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, এখন বর্তমানে সে পজিটিভ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কথাটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো যে তার যে বেসিক ক্যারেক্টারে যুবককালে অথবা কৈশোরকালে সে যে চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হলেও তার আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, এটা চেঞ্জ হয়। অর্থাৎ সে সবসময় নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকে, নিজের এই বোনের জমির ভাগ দিতে চায় না, ধর্মীয় কারণে যদি দিতে বাধ্য হয়, কিন্তু মনের ভিতরে খুব কষ্ট, রাত্রে ঘুম হয় না, ভাইয়ের সম্পদ বুঝে দেয় না, ওই বিভিন্ন মানুষের অধিকার সে সঠিকভাবে আদায় করে না, দেয় না, বুঝে দেয় না, এবং নিজের অর্জিত টাকা সে জমাইতে জমাইতে পাহাড় সমান জমায় ফেলে, ওরাতে গরিব দুঃখীর হাতে কিছু দেয় না, সে নিজেও ভোগ করে নাই। তার মানে কি, এটা সিভিলিসের খেলা, এই সিভিলিস দর্শনের খেলা। অর্থাৎ তার মনকে এতই স্বার্থপর করেছে যে সে নিজেরও সে ভোগ করতে দেয় না। আমরা দেখেছি আমাদের সমাজে অনেক মুরব্বী, আগের মুরব্বী যারা ওই সিরা অনেক টাকা পয়সা মালিক হওয়ার ফলেও সিরা জামা গায়ে দিয়েছে, লুঙ্গি পরে গেছে, এবং ওই ভালো একটা মাছ নিয়ে খায় নাই, গোশ খায় নাই, ওই কলা গোটা খেয়ে গেছে। এইগুলো সবই এই সিভিলিসের কার্যক্রম, অর্থাৎ সিভিলিসের দর্শনের খেলা। আর বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই যত মানুষের বয়স বৃদ্ধি পায়, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, যে যার যে ক্যারেক্টার, যার যে চরিত্র, এই মূল চরিত্রটা আস্তে আস্তে বাড়তে থাকে।
অর্থাৎ বয়স যত বেশি হচ্ছে স্বার্থপরতা তত বেশি হচ্ছে। মানে মানুষ মৃত্যুর আগে তার প্রকৃত চরিত্রটা আরো ফুটে ওঠে, কিছুক্ষণ তারও বেড়ে যায়, দান করে আরো কম করে। এরকম মানুষের সম্পদ এরকম কুক্ষিগত করার আরো তার ভিতরে স্পৃহা চলে আসে। তো এইভাবে যারা দেখা যায় যে কি অধিক কৃপণ, তাদের বিষয়ে অতীতের বিষয়ে আপনারা যখন জিজ্ঞাসা করবেন দেখবেন অনেক ক্ষেত্রে আপনার সিফলিস দর্শনের পাবেন, ইতিহাস পাবেন। তাহলে প্রথম দর্শন হচ্ছে আপনার প্রথম কথাই হচ্ছে সিফলিসের যে নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ খারাপ থেকে তার চরিত্র থেকে, যে কোনো ধরনের নেগেটিভ চরিত্র থেকে সে কোনো এক সময় কোনো এক অছিলায় সে পিটানির মাধ্যমে হোক, কারোর হাসির মাধ্যমে হোক, কারোর দেখা যায় যে বকুনির কারণে হোক, তিরস্কারের কারণে হোক, বা কারোর পরিবেশ দেখেও অনেক সময়, একটা পরিবেশ দেখেও মানুষ অনেক সময় চেঞ্জ হয়। তো পরিবেশ দেখেও যেভাবে যদি আপনার চেঞ্জের কোনো ইতিহাস পান তাহলে আপনি সিফলিসের কথা ভাববেন। আর এই দর্শনটা এই একটা ওষুধই আছে, এই চেঞ্জেবল দর্শন। অর্থাৎ এই দর্শন যখন চেঞ্জেবল দর্শন পাবেন তখন আপনি সিফলিস প্রয়োগ সিফলিনা প্রয়োগ করতে পারবেন। আর বিশেষ করে যদি তার সাথে স্বার্থপরতা থাকে, অর্থাৎ তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই যে সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিকতা, এটা কখনো যায় না। আর যদি এই চেঞ্জের সময় কখনো চেঞ্জ হয়, হতে পারে দেখা গেছে শতকরা একজন চেঞ্জ হয়, ওই স্বার্থপরতাও চেঞ্জ হয়ে গেছে, ওর সাথে পরে সে দানশীল হয়ে গেছে, তাহলে এই সিফলিস হবে থার্ড সাইকেলে। তখন আর সেকেন্ড সাইকেল হিসাবে নির্বাচন হবে না, তখন হবে থার্ড সাইকেলে চলে যাবে। কেন থার্ড সাইকেলে যাবে এই ব্যাখ্যা পরে অন্য ক্লাসে দেব, যেহেতু একটা ভিডিও তো অনেক বড় হয়ে গেলে সবারই কষ্ট হয়, অনেক সময় ধৈর্য কোলায় না দেখায় দেখতে। অতএব আমরা থার্ড সাইকেলে কীভাবে সিফলিনাম হয় সেটা আর একটা ক্লাসে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে সিফলিসের আমরা কি পেলাম দর্শন? একটা হলো নো ডিপ অ্যাটাচমেন্ট, কারোর সাথে গভীর সম্পর্ক থাকবে না, পারিবারিক গভীর বন্ধন থাকবে না। আর একটা হলো যে আর্লি লাইফে তার যাবতীয় কার্যক্রম নেগেটিভ থাকবে, যা তার বেসিক ক্যারেক্টার অর্থাৎ কৈশোরে এবং যৌবনে কোনো এক সময় পজিটিভে রূপান্তরিত হবে। এবং তার থাকবে হলো আত্মকেন্দ্রিকতা, আমার বেশি খাবে, বেশি পড়বে, বেশি নেবে, পরের সম্পদ ফাঁকি দেবে, ভাই বোনের সম্পদ ফাঁকি দেবে, অর্থের স্তূপ করবে নিজের সুখে শান্তিতে থাকার জন্যে। যা কিছু করার দরকার, স্বার্থবাদিতা চরম শিখরে সে উপনীত হয়ে যায় নিজের সুখ শান্তির জন্যে। মা অনেক সময় মা বাবা ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদের যত্ন করে না, যে জন্ম দেয়নি মা বাবা তাদেরকে তাদের পাওনা, তাদের অধিকার দেয় না, খেদমত করে না, যেটা তাদের পাওনা কোরআন হাদিস দেওয়ার দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে। শিক্ষিত হওয়ার পর সেগুলো তাদেরকে দেয় না, তাদের খোঁজখবর নেয় না। তাহলে এই সেলফ সেন্টার সিফলিসের সবচেয়ে গুরুত্বপূর্ণই আর হলো নেগেটিভ টু পজিটিভ। এইগুলো যদি আমরা খেয়াল রাখি, অনেক সময় দেখবেন ইবাদতের ক্ষেত্রেও এই সেলফিশনেস থাকে। সেটা কেমন? একজন দানশীলতার ভিতরে সিফলিস খুঁজে পড়বে। আমি অবশ্য বলছি দানশীল হয় না, যদি হয় সেটা শর্তের সাপেক্ষে। হুট করে দেখা যায় একজন গ্রামে এসে মানুষকে দান করতেছে, ওই কাপড় চোপড় দিতেছে, ওই আপনার একটা টিবল দিয়ে দিতেছে, ওই 500 টাকা দিতেছে। আরে কালু এরকম করে কেন? কালু হুট করে গ্রামে এসে এত মানুষ এত টাকা দিতেছে। ও আমি শুনতে পাচ্ছি ও নাকি সামনে চেয়ারম্যান ইলেকশন করবে। এই দেখেন, ও সামনে চেয়ারম্যান ইলেকশন করে মনে আছে, কিন্তু কাজ আগে শুরু করছে। তার মানে যে কোনো কাজের ওর লক্ষ্য থাকবে নিজের স্বার্থ হাসিল। ও যত ভালো কাজ করুক ওই কাজের ভিতর দিয়েও স্বার্থ হাসিল। একজন হুট করে নামাজ পড়া শুরু করছে, নেগেটিভ টু পজিটিভ হয়েছে, তাবলিগের লোকজন এসে ধরছে না, মসজিদে নিয়ে গেছে, ধরিয়ে ফেলে তাকে নামাজি বানাই দিয়েছে। নামাজ এক ওয়াক্তও কাজা দেয় না, নামাজ এক ওয়াক্তও কাজা দিচ্ছে না। তো যদি শোনা যায় যে আপনি যে এরকম নামাজ পড়তেছেন আগে পড়তেন না, এই নামাজ পড়ার উদ্দেশ্য কি? এই যে দান করতেছেন মসজিদে, এই যে 1 পাখি জমি যে দিলেন, এত দামের জমি, এই মাদ্রাসা এতিমখানায় এত টাকা দিলেন, কারণ যে কারণ হলো যে আমি আমার চিন্তায় আছি, কেউ আমার সাথে যাবে না,
আমি আমার চিন্তা আছি পরকালে কি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি কিভাবে নাজাত পাবো, আমার চিন্তায় আমি এই সম্পদের দান করলাম। ছেলে মেয়ে কেউ কারো না, হ্যাঁ, আমি কিভাবে মুক্তি পাবো, কবরে মুক্তি পাবো, আমি কিভাবে নাজাত পাবো পরকালে। ওই যে বললাম আমি আর আমার কথা যে বলবে, তার ভিতরে আপনি সিভিল নাম খুঁজে পাবেন। অর্থাৎ সে যদি দানও করে তার উদ্দেশ্য সেই নাজাত পাবে পরকালে, সেই মুক্তি পাবে জাহান্নাম থেকে। ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় সে একা নিজেকে নাজাত পাওয়ার জন্যে, ওই জান্নাতের সুখ শান্তির জন্য সেই এই উদ্দেশ্যে সে দান করবে। সে আসলে সমাজের বা অন্য কোনো মানুষের উপকারের জন্য সে কিছু করবে না। তার ভিতরে সমাজ নিয়ে বা নিয়ে কোনো মানুষ নিয়ে কোনো কথা নাই। আমি কীভাবে নাজাত পাবো, আমি কীভাবে মুক্তি পাবো, সেই জন্য আমি ইবাদত করি, সেই জন্য আমি নামাজ পড়ি, সেই জন্য রোজা রাখি, সেই জন্য দান খয়রাত করি। এই ইতিহাসের গভীরে ঢুকলে আপনারা এই তথ্যগুলো তাদের থেকে পাবেন। অর্থাৎ ইবাদত বন্দেগী দেখে আপনারা ভাববেন না যে ইনি সিফিলিস হতে পারে না, দানশীল দেখে আপনারা ভাববেন না যে ইনি সিফিলিস হতে পারে না। হ্যাঁ, যদি সে হুট করে যায় আর এক জায়গায় দান করে, এক মসজিদে হয়তো দেখা যাচ্ছে 50,000 টাকা দিয়েছে, যদি তার গুবরি যায় শোনেন হুট করে 50,000 টাকা দিলে, এত টাকা কেন দিলে, কয় যে এই এলাকার লোক তো আমার চেনে না, আমার নাম দায়িত্ব জানা দরকার, হ্যাঁ আসলে চিনা দরকার, এই জন্য আমি এই টাকা রাখি। অর্থাৎ তার উদ্দেশ্য থাকবে তার নিজের কোনো স্বার্থ বা উদ্দেশ্য। তো আমি আর দীর্ঘায়িত করবো না, অনেক কথা বলে ফেললাম, আরো অনেক কথা বাকি রয়েছে। তা আসলে এগুলো তো শেষ করা সম্ভব না একটা ক্লাসে, একটা ইসের মাধ্যমে। এগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ বলা হবে। আর আপনারা তো জানেনই আমরা ক্লাসেও সেগুলো পরস্পর সহযোগিতার মধ্যে এগুলো আলোচনা করি। তো ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আর যদি কারো সন্তান সিফিলিসের এই দর্শনে দেখতে পান, অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন, আমাদের কথাটা মনে রাখবেন এবং এই চিকিৎসাটা নেবেন। সিফিলিসটা কমে যাবে। বার্ধক্যে ওই সন্তান আপনাদেরকে খাবার দাবার দেবে বা যত্ন করবে, তা নাহলে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবে অথবা আপনাদের খোঁজ খবরই নেবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।